আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান একজন শিক্ষিত, মার্জিত এবং ঝানু এবং দক্ষ কূটনীতিবিদ। তার ভাষায় শালীনতা আছে, মাধুর্যতা রয়েছে। যথেষ্ট বিশেষণ সহকারে তিনি বাংলা এবং ইংরেজি বলেন এবং কথার যে রিদম, কখনো গলা উঁচিয়ে নেওয়া, কখনো নিচে নেওয়া, এবং তার সঙ্গে সঙ্গে কথার সঙ্গে সঙ্গে আই কন্ট্যাক্ট মানে চোখের যে ভাব বিনিময়, এই জিনিসগুলো তিনি অসাধারণ দক্ষতা নিয়ে করেন। এবং পার্সোনালি তার কোনো বক্তব্য যখন মিডিয়াতে আসে, আমি বাংলাদেশে আসলে সাধারণত এ টু জেড কারো বক্তব্য ওভাবে শুনি না, কিন্তু তার বক্তব্য আমি শুনি। আগে যেভাবে বক্তব্য দিতেন, ধরুন অসাধারণ বক্তব্য দিতেন মোকাম্মেল হক সাহেব সচিব, না শুনে কোনো উপায় ছিল না। বক্তব্য দিতেন সুরঞ্জিত সেনগুপ্ত, বক্তব্য দিতেন আসফউদ্দৌলা সচিব, এরকম আরও অনেকে। তো সেই বক্তব্যের যুগ নেই, কিন্তু এই যুগে যারা বক্তব্য দেন, পার্লামেন্টে যেমন কয়েকজন আছেন, আর বাইরে পার্লামেন্টের বাইরে খলিলুর রহমানের বক্তব্য তেমনই। তো তিনি যখন চীন সফর শেষে বাংলাদেশে এসে বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তারই মধ্যে হঠাৎ দেখলাম তিনি মেজাজ হারিয়ে ফেলেছেন। যদিও আমাদের যে বাঙালির কতগুলো অসভ্যতামি রয়েছে, আমরা মেজাজ হারানো বলতে বুঝি কাউকে গালি দেওয়া, চুদির ভাই বলা, থাপ্পড়ায় তোর 32টা দাঁত খুলে ফেলবো, বের হওয়া আমার চোখের সামনে থেকে, পাড়ায় তোর জিব্বা টানে ছিঁড়ে ফেলবো। মানে এইগুলো না বলা পর্যন্ত আমরা মনে করি না যে এই লোকটা রাগ হয়ে গেছে। তারপর কারো গায়ে হাত দেওয়া না পর্যন্ত, যেটাকে আঞ্চলিক ভাষায় বলা হয় কানপট্টি ফাটিয়ে দেওয়া, 32টা দাঁত খুলে ফেলা, জিব্বা টেনে ছেড়ে ফেলা, ঘাড় ধাক্কা দেওয়া, অর্ধচন্দ্র, তারপরে পশ্চাৎ দেশে লাথি মারা, এই জিনিসগুলো কারোর সাথে ফিজিক্যালি না করা পর্যন্ত সেই লোক মোটামুটি মনে করে যে তাকে অপমান করা হয়নি। কিন্তু এটা তো অসভ্য বাঙালির চরিত্র। কিন্তু খলিলুর রহমান তো অসভ্য বাঙালি নন। তিনি জেনেটিক্যালি বাঙালি, কিন্তু লেখাপড়া, নাগরিকত্ব, বহুকাল বিদেশে বসবাসী, নানা যে বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে, সেই বিতর্কের মধ্যে তিনি এক অনন্য মানুষ। তার কাছে সেই পশ্চিমা সংস্কৃতি বলতে যা বোঝায় সেটাই আশা করে মানুষ। তো সেই দিক থেকে চীন সফরের পর তিনি যেভাবে বিরক্তি প্রকাশ করেছেন, রাগ হয়েছেন, এবং তার যেটা সীমা আছে, সার্কেল আছে, সেই সার্কেলের বাইরে গিয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে যে ভাষায় কথা বলেছেন, এতে করে মনে হচ্ছে তিনি প্রথমত মেজাজ হারিয়ে ফেলেছেন, দ্বিতীয়ত তার চীন সফরটি আসলে ভালো হয়নি। বা আমরা সচরাচর আমাদের দেশের যে অবকাঠামো, আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, আমরা যেভাবে বিদেশ থেকে হয় পেয়ে আসি, নয় হারিয়ে আসি, এরকম একটা অবস্থা তৈরি হয়। কিন্তু একটা দীর্ঘমেয়াদে একটা পররাষ্ট্রনীতি গড়া, একটা বাণিজ্য নীতি গড়া বা কোনো একটি করা, এই বিষয়গুলো আসলে আমাদের দেশে হয়ে ওঠে না। আমরা বিশ্বব্যাংকে গেলাম, সেই আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আমেরিকাতে গেলেন, এখন সে গিয়ে বাংলাদেশ দূতাবাসে ঘোরাফেরা করছে। খলিলুর রহমান সাহেব আমেরিকাতে গেলেন, কোথায় কোথায় ঘোরাফেরা করেছেন সেটা বুঝতে হবে, দেখতে হবে। আমাদের এর আগে ইউনূস সাহেব গেছেন, ইংল্যান্ডে গেছেন, দেখাই করতে পারেনি কারোর সঙ্গে। তো এই হলো আমাদের বাস্তব অবস্থা। আমরা যেটা শুনেছি, শেখ হাসিনার জামানাতে চীন গেছেন, তিনি সেই বৈঠকের মাঝখান থেকে অপ্রস্তুত হয়ে তড়িঘড়ি করে বাংলাদেশে ফেরত আসতে বাধ্য হয়েছেন। এর আগে বেগম খালেদা জিয়া যখন চীন সফরে গিয়েছিলেন 2005 সনে, তখন 2005 সনের 17ই আগস্ট সারা বাংলাদেশে একযোগে গ্রেনেড হামলা হলো, বোমা হামলা হলো সেই 64টা জেলাতে। তিনি সেখান থেকে তড়িঘড়ি করে ফিরে আসতে বাধ্য হলেন। তো সেই অর্থে এবারে যে চীন সফর, সেই চীন সফরের পর আপনি দেখুন, আমার আগের এই ভিডিওতে আমি বলেছিলাম যে এই চীন সফর আসলে ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং এখানে আসলে সাংবাদিকদের সামনে এই মুহূর্তে এগুলো বলার কোনো দরকার ছিল না, প্রেস রিলিজ দিয়ে দিলেই ভালো হতো। ভাগ্য ভালো প্রধানমন্ত্রী সাংবাদিকদের ফেস করেননি,
খলিলুর রহমান সাহেবের মতো প্রাজ্ঞ অভিজ্ঞ লোক সেটা করেছেন, কিন্তু সেখানে গিয়েও তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো শুনতে ভালো, কিন্তু চীন এবং বাংলাদেশের সম্পর্ক এবং আমাদের যে পররাষ্ট্র দপ্তর তাদের যে দক্ষতা অভিজ্ঞতা প্রাপ্তি এই বিষয়গুলো নিয়ে মানুষের মনে যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটা তলানিতে চলে গেছে। প্রথমত চীন সফরে তিনি খুব চমৎকারভাবে বোঝাতে চেষ্টা করছিলেন যে নর্মালি চীনের সাথে বাংলাদেশের যে বিষয়গুলো সেগুলো পররাষ্ট্র দপ্তরের বা আমাদের দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ে চলে যায়, কিন্তু এটা এখন পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে আছে। ভালো কথা, বাংলাদেশের ফাইলগুলো সচিবের দরবারে না থেকে এখন সেই ফাইলগুলো পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে চলে গেছে এক ধাপ। আর চীনের যে পররাষ্ট্রমন্ত্রী তার দপ্তরে চলে গেছে। ভালো কথা, কিন্তু এই সফরের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী কোথায় ছিলেন? কারণ এটা তো মেইনলি এই মুহূর্তে যা কিছু ইনিশিয়েট হচ্ছে পুরোটাই বাংলাদেশের মানে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স মোফা এবং চীনের মোফা। তো সেখানে চীনের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি তো খুবই জরুরি, নাম্বার ওয়ান। সে ব্যাপারে তার এই বক্তব্যটা মানে তিনি যেটা বলছেন এটা মানে এখন সব কিছু চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে, সেখানে মন্ত্রী নেই, প্রেসিডেন্ট আছে কিন্তু মন্ত্রী নেই। মন্ত্রী কোথায়? মন্ত্রী ভারতে। দ্বিতীয়ত তিনি বোঝানোর চেষ্টা করছেন যে চীন আর আমাদের মধ্যে পার্থক্য কতটুকু। আমাদের আনুমানিক জিডিপি মানে অনলি 500 বা $550 বিলিয়ন, আর সেখানে চীনের যে জিডিপি ট্রিলিয়ন 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 ডলার, তাদের যে বাজেটে উদ্বৃত্ত সেটি কয়েক ট্রিলিয়ন ডলার। এটা এই সমসাময়িক পৃথিবীতে কল্পনাই করা যায় না। উনি যেটা বললেন যে এইরকম অর্থনীতি যিনি মেনটেন করেন তিনি সে দেশের অর্থমন্ত্রী, সে দেশের সেন্ট্রাল ব্যাংকের গভর্নর এবং যিনি সর্বেসর্বা তিনি হলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপি। তো মিস্টার শি জিনপি তিনি তার পরিষদবর্গকে নিয়ে এই যে এত বড় একটা বিরাট বৈঠক করলেন, ইট মিনস আপনাকে বুঝতে হবে যে আমাদের সক্ষমতা কোন পর্যায়ে, আমাদেরকে কোন পর্যায়ে ট্রিট করছেন। আরে ভাই, আমরা তো এখন আর সেই তলাবিহীন ঝুড়ি নেই। তো এখন আমার বক্তব্য হলো জনাব খলিলুর রহমান, তলাবিহীন ঝুড়ি মানে একটা ঝুড়ি আপনার আছে, তলা নাই, কিন্তু এই মুহূর্তে আপনার কি ঝুড়ি আছে? তলা তো দূরের কথা। মাই কোশ্চেন ইজ দ্যাট আপনার যেটা ঝুড়ি আছে, একটা বাস্কেট আছে, হোয়ার ইজ দ্য বাস্কেট? যেখানে আইএমএফ 3টি কিস্তি আওয়ামী লীগ জমানাতে দিল, স্বৈরাচার ফ্যাসিস্ট। ইউনূস জমানাতে 2 বছর আইএমএফ কিস্তি দিল না, তারা বলল নির্বাচিত সরকার আসলো। নির্বাচিত সরকার আসার পর তারা নেগোশিয়েট করবে, নির্বাচিত সরকার চেষ্টা করলো, তারা পুরো ঋণ চুক্তি আওয়ামী লীগ জমানাতে যে ঋণ চুক্তিটা হলো সেই ঋণ চুক্তিটা বাতিল করে বলল নতুন করে অ্যাপ্লাই করো। এর মধ্যে ঝুড়িটা কোথায় বলেন? গত 18 মাসে বাংলাদেশে যে দুর্নীতি হয়েছে, আওয়ামী লীগ সরকারের সাথে কয়েক গুণ বেশি দুর্নীতি হয়েছে 2025 সনে। এটা টিআইবি রিপোর্ট। আর সুইস ব্যাংকে বিগত দিনগুলোর চাইতে, অর্থাৎ যদি আপনি ধরেন 2024 অথবা ধরুন 2023, এই সময়টাতে বাঙালিদের যে ট্রানজ্যাকশন ছিল, স্থিতি ছিল, আমানত ছিল, তার চেয়ে 41% বেড়ে গেছে। আচ্ছা বলেন তো, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার যারা লোকজন এরা কয়জন ছিল? আসিফ নজরুল, রেজওয়ানা, তারপর অন্যান্য যে সমস্ত ফজল কবির খান, এসব মিলে কয়জন লোক? কিন্তু সারা বাংলাদেশের পথে ঘাটের মাঠের যা কিছু নিয়ন্ত্রণ, এর 90% ছিল বিএনপির হাতে, তারপর হয়তো 8% ছিল যাকে বলা হয় জামাতের হাতে, 2% চ্যাংড়া পোলাপানের হাতে।
তো এই মানুষগুলো এই যে টাকা পাচার করে পুরো বাংলাদেশকে যে ফোকলা করে দিল, এর দায় দায়িত্ব কি পুরোটা ইউনূসের? এই দায় দায়িত্ব যেভাবেই বলেন না কেন, যদি ইউনূসের দায়িত্ব হয়, খলিলুর রহমান সাহেব তার দায় এড়াতে পারেন না। যদি জামাতের হয় আর বিএনপির হয়, তাহলে তো তাকে এর জবাবদিহি করতে হবে। আর এই কারণে, এই ফোকলার কারণে যদি মেনশন করে সরকারের সক্ষমতা নিয়ে, সততা নিয়ে, অনেস্টি নিয়ে, বিশ্বব্যাংক, টিআইবি, এই যে টোটাল গ্রুপগুলো যদি এই কাজগুলো করে থাকে, তাহলে আমার যে তলাবিহীন ঝুড়ি, বটমবিহীন বাস্কেট, বটমলেস বাস্কেট, বটম আমার দরকার না, আমার ঝুড়িটা দেন আপাতত। ঝুড়িটা বটম দরকার হলে আমি কাপড় দিয়ে তৈরি করে নেব, আগে আমার ঝুড়িটা দেন। ঝুড়িটা কই? তৃতীয় উনি একটা কথা বলছেন, যে সাংবাদিকদের বলছে যে ভাই এইভাবে প্রশ্ন করেন না, আত্মসম্মানে লাগে, বোঝার চেষ্টা করেন আমরা কোথায় আছি। তারপর উনি বললেন যে এটা একটা গণতান্ত্রিক সরকার, এই গণতান্ত্রিক সরকারের যে অবস্থা, জনগণের দ্বারা নির্বাচিত সরকার, তাকে বুঝতে হবে। ভাই খলিলুর রহমান, তা তো সুন্দর করে বুঝলাম। তো আপনি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের যে বড়াই করলেন, সেক্ষেত্রে ইউ yourself is not elected by the people, of the people, for the people. You are appointed by dash dash dash, selected by Dr. Yunus and Gong, then carried by Janab Tarek Rahman,